আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আজকে আমরা মডেল টেস্ট 8 পটুয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পটুয়াখালী থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে সমাধান করব। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। চলো আমরা পড়া শুরু করি। দেখো, এই প্যাসেজটিতে আমরা পুরো অংশটি যদি একটু কথা বলি তাহলে এখানে জহির রায়হান নিয়ে প্যাসেজ আসছে। জহির রায়হান নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। দ্য লিজেন্ডারি ফিল্ম মেকার, একজন কিংবদন্তি ছিলেন, তাকে নিয়ে যদি একটু পড়ি। দেখো, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড, মানে হচ্ছে এখানে কি বলবো, প্রতিভাবান একজন ফিল্ম মেকার ছিলেন। ফিল্ম মেকার বলতে হচ্ছে এখানে আমরা পরিচালক বলতে পারি, নির্মাতা ইন বাংলাদেশের একজন মুভি নির্মাতা, ফিল্ম নির্মাতা ছিলেন। হি ওয়াজ বোর্ন অন 19 অগাস্ট ইন 1935, 1935 সালে ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনীতে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের সময় অ্যাক্টিভ ওয়ার্কার মানে হচ্ছে সক্রিয় কর্মী ছিলেন। কি ছিলেন? সক্রিয় কর্মী, মানে তিনি ওই সময় পলিটিক্সে ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট, সেই 10 জন শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন। টু গো আউট ইন আ প্রসেশন শব্দের অর্থ মিছিলে গিয়েছিলেন। অন 21 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালে যে মিছিল হয়েছিল, 52 সালের মিছিলে পুলিশ গুলি করেছিল, মনে আছে তোমাদের? যেখানে রফিক দেন এখানে তোমরা হয়তো খেয়াল রাখবে যে 21শে ফেব্রুয়ারির যে মিছিল ছিল সেই মিছিলে গোলাগুলি হয়েছিল। সেখানে মূলত রফিক, শফিক, জব্বার, আমরা যাদের নাম জানি, হ্যাঁ, তারা মৃত্যুবরণ করেছিলেন। সেই মিছিলে যে 10 জনের মধ্যে এইখানে আমরা জহির রায়হানকে থাকার কথা আমরা শুনেছি। তাহলে সেই মিছিলে তিনি ছিলেন। ডেসপাইট মানে সত্ত্বেও, এ ব্যান, যেখানে মূলত একটা নিষেধাজ্ঞা ছিল অন সাচ অ্যাক্টিভিটিস, এই ধরনের কর্মকাণ্ডে একটা নিষেধাজ্ঞা ছিল, কোনো মিটিং মিছিল করা যাবে না। 144 ধারা জারি ছিল। 144 ধারা হচ্ছে সরকারি একটা আইন, ম্যাজিস্ট্রেটের একটি আদেশ, কোনোভাবেই 2 জনের বেশি 3 জন মানুষ একসাথে হওয়া যাবে না। হলে এটাকে আমরা কি বলবো, এটাকে হচ্ছে অপরাধ ধরে নিয়ে গুলি করার অপশন আছে বা হচ্ছে অ্যারেস্ট করার অপশন আছে। ঠিক ওই মুহূর্তে তারা একটা মিছিল বের করেছিল এবং 10 জনের মিছিলে তিনিও উপস্থিত ছিলেন। ইম্পোজড বাই, যেটি জারি করা হয়েছিল, বাই দ্য অথরিটিস মানে সরকার কর্তৃক বা কর্তৃপক্ষ কর্তৃক। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, হি অ্যান্ড মেনি আদার ওয়ার অ্যারেস্টেড, তিনি সহ অনেকেই অ্যারেস্ট হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। অ্যান্ড টেকেন টু প্রিজন, তাদেরকে কোথায় নেওয়া হয়েছিল? জেলে নেওয়া হয়েছিল। ঠিক আছে। রায়হান ওয়াজ, জহির রায়হানের কথা বলা হচ্ছে, ওয়াজ অলসো প্রেজেন্ট, তিনি উপস্থিত ছিলেন অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে আমতলার যে ঐতিহাসিক মিটিং ছিল, ঐতিহাসিক জনসভা ছিল, সেখানেও তিনি উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন, তিনি অংশগ্রহণ করেছিলেন দ্য ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান ইন 1969, 1969 গণ অভ্যুত্থানে তিনি এখানে উপস্থিত ছিলেন। 1969 সম্বন্ধে যারা জানো আশা করি বুঝতে পেরেছো এই অংশটুকু। 1969 গণ অভ্যুত্থান হয়েছিল। ইন 1971 সালে হি জয়েন দ্য লিবারেশন আর্মি। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম 1952 সালে তিনি সক্রিয় কর্মী ছিলেন। 1952 সালে তিনি যখন এই ঢাকা মেডিকেল চত্বরে যখন গোলাগুলি হয়, সেই 10 জনের মিছিলের মধ্যে তিনি একজন ছিলেন। আমতলায় যে জনসভা হয়েছিল সেখানে তিনি ছিলেন। 1969 গণ অভ্যুত্থানে তিনি ছিলেন এবং সবশেষে গিয়ে মুক্তিযুদ্ধে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। ঠিক আছে, ওকে। অল থ্রু হিজ লাইফ, তার সমগ্র জীবন জুড়ে জহির রায়হান ড্রিম, তিনি স্বপ্ন দেখতেন। ড্রিম অফ শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন দেখা। তিনি স্বপ্ন দেখতেন এ ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক সমাজ। গণতান্ত্রিক সমাজ মানে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা চাইবে সেটাই হবে, হ্যাঁ, গণতান্ত্রিক সমাজ। এ সোসাইটি দ্যাট, তিনি এমন একটি সোসাইটি চেয়েছিলেন, সেই সোসাইটিটি হবে উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা হবে। হি হ্যাড মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন ছিল। অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আমাদের যে সিনেমা জগৎ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, তিনি তৈরি করেছিলেন একটি লিজেন্ডারি ফিল্ম, মানে কিংবদন্তি তুল্য বা হচ্ছে কালজয়ী, এটাকে কালজয়ী বলা হয়। ওই সময়টাকে ছাপিয়ে, মানে ওই সময় অন্যান্য মুভি যারা ছিল সেগুলোর মধ্যে বেস্ট মুভি হলে সেটাকে বলা হয় লিজেন্ডারি ফিল্ম বা কালজয়ী। ওই সময়টাকে জয় করে নিয়েছিল, সবার মন জয় করে। লিজেন্ডারি ফিল্ম শব্দের তো কালজয়ী, একটি সিনেমা জীবন থেকে নেয়া, বেস্ট অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছে, সেই ভাষা আন্দোলনের সময়
এই জীবন থেকে নেয়া এই নামে একটি মুভি তিনি তৈরি করেছিলেন। ওইটার উপর বেস করে 1952 সালে তৈরি করেছেন তা না, 1952 সালের ঘটনাগুলোকে কেন্দ্র করে তিনি একটি মুভি বানান এবং সেই মুভির নাম ছিল জীবন থেকে নেয়া। ইট ওয়াজ আ প্রোটেস্ট, এটি ছিল একটা প্রতিবাদ। এই মুভি বানানোটা এটা ছিল একটা প্রতিবাদের মতো। প্রতিবাদ যে শুধুমাত্র লাঠি সোটা নিয়ে করতে হবে তাই না, মিটিং মিছিল করতে হবে তা না, আমরা বিভিন্ন কিছুর মাধ্যমেই মূলত কী করতে পারি, প্রতিবাদ করতে পারি। যেমন আমরা দেয়াল লিখন করি, গ্রাফিতি যাকে বলি, এটাও একটা বড় ধরনের প্রতিবাদ। ঠিক আছে। এগেনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, কার বিপরীতে? অটোক্রেটিক মানে স্বায়ত্তশাসিত, যারা হলো মানে আমরা ফ্যাসিস্ট বলি না, হ্যাঁ, নিজেই শাসন করে নিজের ইচ্ছা মতো, কার জনগণ নিয়ে ভাবে না, সেটা অটোক্রেটিক গভর্নমেন্ট। দেন মানে ওই সময়ের রুলিং আওয়ার কান্ট্রি, যারা আমাদেরকে শাসন করছিল, সেই গভর্নমেন্টের বিপরীতে একটা প্রতিবাদ স্বরূপ মূলত তারা এটি করেছিলেন। দ্য ফ্যামিলি পোর্ট্রেইড ইন দ্যাট ফিল্ম, মানে এই মুভিতে যে তুলে ধরা হয়েছে যে পরিবারটিকে, সিম্বলিক্যালি প্রতীকী রূপে রিপ্রেজেন্টেড, এবং এই যে পরিবারটি এটি রিপ্রেজেন্ট করে কাকে? ইস্ট পাকিস্তানকে। ওই পরিবারটি দ্বারা পূর্ব পাকিস্তানকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই সিনেমাতে একটা পরিবারের গল্প তুলে ধরা হয়েছে এবং ওই পরিবারের যারা সদস্যরা ছিল তাদের সবাই মাধ্যমে মানে পূর্ব পাকিস্তানকে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে গল্পটা দেখানো হয়েছে যে একজন মানুষ বাকি সবাইকে শাসন করে, যে শাসন করে তিনি হচ্ছে অটোক্রেটিক গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন, আর যারা শাসিত হচ্ছেন পরিবারের অন্যান্য সদস্যরা হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের মতো। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেট, একজন স্বায়ত্ত শাসক, মানে যিনি একটু কি টাইপের, রুড টাইপের, আমি যা বলবো তাই হবে এই টাইপের। হ্যাঁ, তো তার মাধ্যমে মূলত এই পরিবারটি শাসিত হচ্ছিল। হ্যাড টু গো টু প্রিজন, তাদেরকে কোথায় যেতে হয়? জেলে যেতে হয়। হু বলতে যে এখানে অটোক্রেট বলতে যে অটোক্রেট, এই স্বায়ত্ত শাসক যে নিজেই শাসন করতেন নিজের মতো করে, তাকে জেলে যেতে হয়েছিল ফর হার কনস্পাইরেসি। এখানে হার কনস্পাইরেসি, এখানে হার মানে তার বুঝাচ্ছে, তাহলে নারীকে বুঝাচ্ছে। কনস্পাইরেসি শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র। কনস্পাইরেসি শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র বা অপরাধ। ঠিক আছে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময়, ইন 1971, 1971 সালের যুদ্ধের সময়ে, দীর্ঘ সময় জুড়ে, এজন্য ডিউরিং বসছে। দিস ফিল্ম ওয়াজ শোন, এই মুভিটি দেখানো হয়েছিল আউটসাইড বাংলাদেশ, দেশের বাইরে। কোথায় দেখানো হয়েছিল? এই মুভিটি মূলত দেশের বাইরে দেখানো হয়েছিল। মানে 1971 সালে যখন যুদ্ধ হয়, বাইরের মানুষরা জানতো না আসলে কেন যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে যে যুদ্ধ হচ্ছে কেন, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মারামারি হচ্ছে, দুইটা পাকিস্তান মারামারি হচ্ছে কেন, আসলে মেইন কারণটা কি। তখন মূলত এই মুভিটা দেখানোর মাধ্যমে তারা বুঝতে পারে যে পূর্ব পাকিস্তানের মানুষেরা কিভাবে শাসিত হচ্ছিল, পশ্চিম পাকিস্তানের মানুষেরা কিভাবে আমাদেরকে শোষণ করছিল, শাসন করছিল। হ্যাঁ, ওই মুভিটা দেখার মাধ্যমে দেশের মানুষ, মানে বাইরে পৃথিবীর অন্যান্য মানুষেরা মূলত কি হয়, উদ্বুদ্ধ হয়, তারা বাংলাদেশের মানুষকে সাপোর্ট করতে শুরু করে, মুক্তিযুদ্ধকে সাপোর্ট করতে শুরু করে, বাঙালিদের মুক্তি তারাও চায়। তারাও চেয়েছিল বাঙালিরা একটা ইমানসিপেশন বা মুক্তি পাক। ঠিক আছে। ওই সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী অনেক বেশি রেখেছিলেন, অবদান রেখেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তোমরা আশা করি এই গল্পটা পড়েছো। সেলিব্রেটেড ফিল্ম মেকার, মানে প্রখ্যাত মুভি বা সিনেমা নির্মাতা লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। ঠিক আছে। এখানে তিনজন ফিল্ম মেকারের কথা বলা হয়েছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক। এখানে সত্যজিৎ রায়কে তোমরা চিনবে, আমরা সুকুমার রায়ের কবিতা পড়ি না, সুকুমার রায়ের বাবা হচ্ছে সত্যজিৎ রায়। আর এখানে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ওনারাও খুব জনপ্রিয়। এবং এই যে সিনেমা নির্মাতারা, তারা নিজেরাই মূলত এই ফিল্মটিকে, এই ফিল্ম বলতে এই যে জহির রায়হানের জীবন থেকে নেয়া এই ফিল্মকে প্রশংসা করেছিলেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। রায়হান গ্যাভ অল দ্য মানি, এবং তিনি সকল টাকা দিয়ে দেন। দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, এখানে মূলত যখন মুক্তিযোদ্ধাদের তহবিল তৈরি করা হয়, মুক্তিযোদ্ধাদের পরিবারকে চালানোর জন্য যে তহবিল তৈরি করা হয়, সেই তহবিলে তিনি মূলত সব টাকা দিয়ে দেন। এবং সেই টাকার কোন টাকা, যে টাকাটা তিনি এই মুভি থেকে পেয়েছিলেন, মুভি থেকে ইনকাম করেছিলেন, সেই সব টাকা তিনি মুক্তিযোদ্ধাদের, এখানে ট্রাস্ট মানে কিন্তু তহবিল বোঝায়, সেই তহবিলে তিনি দিয়ে দেন। বিসাইডস হিজ গ্রেট ডকুমেন্টারি, তার গ্রেট ডকুমেন্টারি অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, মানে এক কথা তার একটি ডকুমেন্টারি রয়েছে, প্রামাণ্যচিত্র, এখানে হচ্ছে স্টপ জেনোসাইড, এটাকে বলা হচ্ছে অ্যাট্রোসিটিস, মানে হচ্ছে স্বৈর শাসক, এই যে স্বৈর শাসকদের উপরে নির্মিত একটি
ডকুমেন্টারি, সেটার নাম হচ্ছে স্টপ জেনোসাইড। এটাকে আমরা বাংলা গণহত্যা বন্ধ করো বাংলায় বলতে পারি, কিন্তু এটার নামই হচ্ছে স্টপ জেনোসাইড, এজন্য এটাকে আমরা ইংরেজি থেকে বাংলায় করব না। তো এখানে এইটা ছাড়াও এটি মূলত হেল্প ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন হয়। তাহলে এখানে এছাড়া এছাড়া তার বিখ্যাত যে ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র, এটি মূলত কাদের উপরে নির্মিত? পাকিস্তানি অ্যাট্রোসিটিস, শব্দের অর্থ হচ্ছে পাকিস্তানি যে স্বৈরশাসক তাদের যে একটি প্রামাণ্যচিত্র ছিল, সেটা হচ্ছে স্টপ জেনোসাইড। এই মুভিটি এটি হচ্ছে সাহায্য করেছিল ক্রিয়েট মানে তৈরি করতে, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট মানে কি এখানে হচ্ছে পুরো বিশ্বের একটা সমর্থন বা জাস্টিফাই, যেটা সাহায্য করেছিল ইন ফেভার অফ আওয়ার লিবারেশন। আর পুরো বিশ্ব আমাদের পক্ষে চলে আসছিল, এবং এই যে আমাদের পক্ষে চলে এসেছিল যারা, তাদের বেশিরভাগই হচ্ছে এই স্টপ জেনোসাইড মুভিটি দেখেছিল, এবং তারা আমাদের পক্ষে চলে আসছিল। এবং সেই মুভিটি তৈরি করেছিলেন হচ্ছে, মুভি না, এটা ডকুমেন্টারি ছিল, একটা স্বল্প মানে সময়ের একটা মুভির মতোই, বাট প্রামাণ্যচিত্র বলা হয়। এটা তৈরি হয়েছিল কার উপরে? পাকিস্তানি অ্যাট্রোসিটিস বা হচ্ছে স্বৈরশাসকের উপরে নির্মিত। এরপরে একটা বিষয় খেয়াল করো, এখানে জহির রায়হানের সম্বন্ধে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। অন 30 ডিসেম্বর 1931, 30 ডিসেম্বর 1971 সালে, ঠিক যে মুহূর্তে মূলত কি হয়েছিল, ঠিক যে মুহূর্তে আমরা জানি যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে, সামওয়ান ইনফর্ম, কোনো একজন মানুষ ইনফর্ম মানে তথ্য দিয়েছিল জহির রায়হানকে অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামহোয়ার অ্যাট মিরপুরের কোনো একটি জায়গার ঠিকানা দিয়েছিল, হোয়ার, যেখানে হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার। তোমরা শহীদুল্লাহ কায়সারকে চিনো কিনা জানি না। শহীদুল্লাহ কায়সার ছিলেন জহির রায়হানের আপন বড় ভাই। এই শহীদুল্লাহ কায়সারের মেয়ে হচ্ছে শমী কায়সার, যিনি হচ্ছেন নাটকে বা সিনেমায় অভিনয় করেন। এই শহীদুল্লাহ কায়সার যে জহির রায়হানের বড় ভাই, তিনি একজন লেখক ছিলেন, শহীদুল্লাহ কায়সার, হু হ্যাড গান মিসিং ফ্রম 14 ডিসেম্বর 1971, 1971 সাল থেকে 71 সালের 14 ডিসেম্বর থেকে যিনি মিসিং ছিলেন, মানে বুদ্ধিজীবী দিবসে যিনি মিসিং হন। হ্যাঁ, তো তাকে খুঁজে পাওয়ার জন্য একটা ঠিকানা কেউ একজন তাকে দিয়েছিল। কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সারকে মানে শহীদুল্লাহ কায়সারকে ধরে নেওয়া হয়েছিল অ্যান্ড কিল্ড, এবং হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মিদের মাধ্যমে। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স, এই যে স্থানীয় যে দালাল যাদের বলা হয়, রাজাকার, আল বদর, আল শামস যাদেরকে বলা হচ্ছে, এখানে আল শামস বাহিনীর আল বদর, আল শামস বাহিনীর মানে অবদানটাই সবচেয়ে বেশি ছিল। ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ সময়গুলো, শেষের দিনগুলোতে মূলত এই যে কারা, একদম শেষের দিকে পাকিস্তানি আর্মি এবং এই যে আল বদর, আল শামসের সহায়তায় মূলত তাকে হত্যা করা হয়েছিল। অ্যাকর্ডিংলি, সেই সূত্রানুসারে বা সেই ঠিকানা অনুসারে, রায়হান লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক, জহির রায়হান বাড়ি ছেড়ে যান তার ভাইকে ফিরে পাওয়ার জন্য, বাট নেভার রিটার্ন, কিন্তু তিনি কখনোই আর ফিরে আসেননি। তাহলে 30 ডিসেম্বর তিনি কি হয়ে যান? মিসিং থেকে তিনিও মিসিং। তাহলে বড় ভাই মিসিং হলো 14 তারিখে, ছোট ভাই মিসিং হলো 30 তারিখে। ওকে, একই মাসের। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল, জহির রায়হানের স্বপ্ন পূরণ হয়েছিল, বাট ইট ইজ এ পিটি, সবচেয়ে দুঃখের বিষয় এই যে দ্য ড্রিমার মানে স্বপ্নবাজ এই মানুষটি কুড নট লিভ টু সি, তিনি মূলত দেখার জন্য বেঁচে থাকতে পারলেন না। হিজ ড্রিম কাম টু, তার যে স্বপ্নটা যে সত্য হয়েছে, সেই ঘটনাটি যে তার স্বপ্নটা যে সত্য হলো, সেটি দেখে যাওয়ার জন্য বেঁচে থাকতে পারেননি। যাই হোক, আমরা প্যাসেজটুকু পড়িয়ে দিয়েছি, এখন আমরা প্রশ্ন সলভ করবো। চলো আমার সঙ্গে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই প্যাসেজটা যখন দেখলাম, ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত, ডিক্টেটোরিয়াল শব্দের অর্থ হচ্ছে স্বৈরশাসক, যাকে আমরা ফ্যাসিস্ট বলি। ইকুইটেবল শব্দের অর্থ ন্যায়সঙ্গত, আর অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত। হ্যাঁ, নিজে থেকে নিজেই মূলত শাসন করে এরকম। আসলে এখানে মানে স্বায়ত্তশাসিত অ্যান্সারটা আসতো, কিন্তু এখানে মূলত যে ডিক্টেটোরিয়াল মধ্যে হচ্ছে, এখানে আমরা কি বলেছি? স্বৈরশাসক। এখানে হচ্ছে স্বায়ত্তশাসক বলতে আমরা মূলত নিজে যে যখন হয়, নিজে যখন শাসন করে, প্লাস হচ্ছে এই আচ্ছা, স্বায়ত্তশাসিত বিষয়টা একটু বুঝিয়ে দিই তোমাদের। স্বায়ত্তশাসিত মানে হচ্ছে যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, এগুলোর উপরে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। আর ডিক্টেটোরিয়াল শব্দের অর্থ হচ্ছে স্বৈরশাসক। দ্যাট মিনস আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে স্বৈরশাসক। এখানে বি নম্বরে যদি আগাই, বি নম্বরে কি? দ্য ফিল্ম, জীবন থেকে নেওয়া ইজ এ সিম্বল অফ, জীবন থেকে নেওয়া, এটা কিসের সিম্বল বোঝায়? এটা কিসের প্রতীক ছিল?
এখানে আমরা দেখতে রিভল্ট এগেইনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট। রিভল্ট মানে হচ্ছে প্রতিবাদ বোঝাচ্ছে, অটোক্রেটিক গভর্নমেন্টের বিপক্ষে প্রতিবাদ। অটোক্রেটিক বলতে এখানে স্বৈর শাসনকে বোঝায়, কিন্তু স্বৈর শাসনের মুভির শেষের দিকে গিয়ে দেখা যায় যে এখানে তার একটা শাস্তি হয়, ঠিক আছে, এজন্য এটা হচ্ছে প্রতিবাদ। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এটা। তারপরে স্টপ জেনোসাইড ইজ, এটা কি ছিল, এটা একটা ডকুমেন্টারি ছিল, আমরা দেখেছি। দ্য লিজেন্ডারি ফিল্ম ওয়াজ বেসড অন, এই লিজেন্ডারি ফিল্মটা মূলত কিসের উপর নির্ভর করে? লিজেন্ডারি ফিল্ম বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে ছিল তোমার জীবন থেকে নেয়া। এই মুভিটি কিসের উপরে ছিল? এই যে দেখো ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপরে, তাই না? এটি ছিল ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের উপরে। এটা আমরা পড়ার মধ্যে দেখেছি। জহির রায়হান ড্যাশ ইন লিবারেশন ওয়ার, তিনি মূলত অংশগ্রহণ করেছিলেন লিবারেশন ওয়ারে। তাহলে যেহেতু তিনি অংশগ্রহণ করেছিলেন এজন্য কী হবে? টুক পার্ট ইন, ঠিক আছে। ফ্লেড অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, এসকেপ মানে পালিয়ে যাওয়া, অ্যাভয়েডেড মানে কি করা, মানে অস্বীকার করা বা অবহেলা করা, তিনি ওইখানে অংশ নেন না এরকম বোঝায়, কিন্তু টুক পার্ট মানে অংশ নেয়া। জহির অ্যালং উইথ মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থীদের সাথে ড্যাশ জেল 1952 বাই দ্য পাক গভর্নমেন্ট, পাকিস্তানি গভর্নমেন্ট। তাহলে এখানে জহির রায়হান, জহির অ্যালং উইথ, এই যে যখন অ্যালং উইথ থাকে, অ্যালং উইথ থাকলে মূলত এই নাউনটা হচ্ছে মেইন নাউন বা এটা অনুসারে ভার বসাতে হয়। তাহলে এখানে স্টুডেন্টস আমরা কি দিতে পারি? ওয়াজ সেন্ট, একজন, এখানে ওয়াজ সেন্ট হবে, ওয়ার সেন্ট হবে না। মেনি স্টুডেন্ট দেখে বসানো যাবে না। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, ইন অ্যাডিশন টু, ঠিক আছে, বা হচ্ছে এক্সেপ্ট, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে এগুলোর আগে যে সাবজেক্টটা থাকবে সেটুকুকে সাবজেক্ট ধরতে হয়। এই অংশটুকুর প্রভাবে তোমার ভার বসে না, ভার এখানে বসবে না, ভার বসবে হচ্ছে প্রথম অংশের সাবজেক্ট দেখে বা প্রথম অংশের নাউন দেখে। এখানে জহির একজন, এই জন্য এখানে ওয়াজ সেন্ট হবে, তাকে পাঠানো হয়েছিল। কেন সেন্ট হবে না? কারণ এটা জহির সেন্ট যদি হয় তাহলে জহির নিজে পাঠিয়েছিল। প্যাসিভ দিলে হবে জহিরকে পাঠানো হয়েছিল, জহির রায়হানকেই পাঠানো হয়েছিল, এই জন্য একটা প্যাসিভ ভয়েসে ওয়াজ সেন্ট হবে, ঠিক আছে। বিইং সেন্ট হবে না কারণ এটা নন ফাইনাইট ভার্ব। হোয়াট ডাজ দ্য লোকাল কোলাবোরেটর মিন? লোকাল কোলাবোরেটর দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? ওই সময়কার দ্য দেন রাজাকার টিম, ওই সময় রাজাকার যে বাহিনী ছিল সেই দলকে মূলত বোঝানো হচ্ছে। আশা করি এইটুকুতে কোনো সমস্যা নেই, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর চলো সমাধান দেখে আসি। কি বলেছে? হাউ ডিড জহির রায়হান কন্ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে তিনি কি অবদান রাখেন? তিনি অংশগ্রহণ করেছি, মানে সক্রিয় কর্মী ছিলেন, পাশাপাশি তিনি মিছিলে ছিলেন, তাই না? আর সেখানে তো মুভিও বানানোর কথা দেখা গেছে। হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অফ ডকুমেন্টারি স্টপ জেনোসাইড? স্টপ জেনোসাইডের মূলত এখানে ইফেক্ট বা প্রভাবটা কী ছিল, যেটা আমাদের পক্ষে একটা কি তৈরি করে, আমাদের পক্ষে একটি ইফেক্ট বা প্রভাব তৈরি করেছিল, তাই না? আর হোয়াট হ্যাপেন টু শহীদুল্লাহ কায়সার? এখানে 3টা প্রশ্ন আমরা চলো দেখে আসি। জহির রায়হানের অবদান কী ছিল? স্টপ জেনোসাইড কী প্রভাব ফেলেছিল? দেখো এখানে প্রশ্নের অ্যান্সারগুলো আমরা যদি দেখি একটু, এখানে কি কি রয়েছে? জহির রায়হান ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভাষা আন্দোলনের সময় তার অবদান ছিল, তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। হি অ্যাটেন্ডেড, তিনি অংশগ্রহণ করেছিলেন এই প্রসেশন বা মিছিলে অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে, ডিসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটি, যদিও এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে হি অ্যান্ড মেনি আদার্স, অনেকেই ওয়ার অ্যারেস্টেড, অনেকেই কী হয়েছিল? অ্যারেস্ট হয়েছিলেন বা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যান্ড টেকেন টু প্রিজন, এবং তাদেরকে নেওয়া হয়েছিল জেলে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট, তিনি আরও উপস্থিত ছিলেন অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21 ফেব্রুয়ারি 1952। আমরা প্যাসেজের মধ্যে এটা দেখেছি, আমরা এখান থেকে মূলত অ্যান্সারটা করতে পারবো। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে স্টপ জেনোসাইড কী প্রভাব ফেলেছিল, আমাদের পক্ষে বা বিপক্ষে কী প্রভাবটা ফেলেছিল? স্টপ জেনোসাইড ছিল একটা ডকুমেন্টারি, জহির রায়হানের নিজের বানানো। এটা হচ্ছে অ্যাট্রোসিটি যারা ছিল তাদের বিপরীতে বা তাদের উপর, অ্যাট্রোসিটি যারা ছিল পাকিস্তানি অ্যাট্রোসিটিস, তাদের উপর বেস করে নির্মাণ করা হয়েছিল। তাহলে স্টপ জেনোসাইড হ্যাড আ গ্রেট ইফেক্ট, একটা বিশাল একটা প্রভাব ছিল। বিকজ, কেননা ইট ফোকাসড অন, এটি মূলত এটিকে তুলে ধরা হয়েছিল, এখানে ফোকাস করা হয়েছিল, তুলে আনা হয়েছিল পাকিস্তানি অ্যাট্রোসিটিস অ্যান্ড হেল্পড, পাকিস্তানি অ্যাট্রোসিটিস যারা রয়েছে বা রাজাকার না, পাকিস্তানি স্বৈরশাসক, তাদেরকে ফোকাস করা হয়েছিল, তাদেরকে তুলে ধরা হয়েছিল। এবং ইট হেল্পড, এটি মূলত এই যে ইট বলতে এই মুভিটা হেল্প করেছিল, কি করেছিল? হেল্প করেছিল ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট, হ্যাঁ, বিশ্বের একটা সেন্টিমেন্ট, হ্যাঁ, তাদের একটা সহানুভূতি তৈরিতে সহায়তা করেছিল। ইন ফেভার অফ মানে পক্ষে, ইন ফেভার অফ পক্ষে, দেয়ার লিবারেশন হয়, তাদের অফ দেয়ার লিবারেশন ওয়ার, এখানে সেন্টিমেন্ট ইন ফেভার অফ দেয়ার লিবারেশন ওয়ার। এখানে মূলত স্টপ জেনোসাইড হ্যাড আ গ্রেট ইফেক্ট বিকজ ইট ফোকাসড অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, এটি এ পর্যন্ত আমরা দেখেছি হেল্প ক্রিয়েট,
তৈরি করতে ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন হয়, আমাদের যুদ্ধে, হ্যাঁ আমাদের স্বাধীনতার যুদ্ধে একটা অবদান রাখতে বা স্বাধীনতার যুদ্ধে আমাদের প্রতি তাদের একটা সহানুভূতি তৈরি করতে একটা অবদান রেখেছিল। ঠিক আছে, এই অংশটুকু আমরা এখানে অ্যান্সার করব। সি নম্বরে বলেছিল শহীদুল্লাহ কায়সার কে ছিলেন, এখানে আমরা প্রশ্নটা একটু দেখে আসি। চলো, এখানে প্রশ্নটা কি ছিল, শহীদুল্লাহ কায়সার 3 নম্বর প্রশ্ন। হোয়াট হ্যাপেন টু শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সারের সঙ্গে কি হয়েছিল তার পরিচয়টা দিয়ে আমরা লিখবো, তার সঙ্গে কি হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ জহির রায়হান, জহির রায়হানের স্বপ্ন কি ছিল। আর হোয়াট লেসন ডিড ইউ গেট, পাস্ট ইনডিফিনিট টেন্সে আসছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন পাস্ট ইনডিফিনিট টেন্সে, গেট ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে তুমি কি ধরনের শিক্ষা পেয়ে থাকো। চলো দেখি আমাদের প্যাসেজ 3টা পড়ে আসি। জহির রায়হানের স্বপ্ন কি ছিল, শহীদুল্লাহ কায়সারের সঙ্গে কি হয়েছিল এবং তুমি কি শিখতে পাও, এইটুকু বলা হয়েছে এখানে। চলো এখানে তৃতীয় প্রশ্নটা কি, তৃতীয় প্রশ্নে আমরা জানি এখানে লেখা হয়েছে শহীদুল্লাহ কায়সার ওয়াজ জহির রায়হানস ব্রাদার, জহির রায়হানের ভাই ছিলেন, তিনি ছিলেন জহির রায়হানের ভাই। তার পরিচয়, হি ওয়াজ এ ফেমাস রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক। হি ওয়াজ ক্যাপচার্ড, তাকে অ্যারেস্ট করা হয়েছিল বা ধরে নেওয়া হয়েছিল, অ্যান্ড কিল্ড বাই, তাকে হত্যা করা হয়েছিল পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটর্স, এবং স্থানীয় রাজাকার আল বদর আল শামসের মাধ্যমে তাদেরকে ধরা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। ডিউরিং দ্য লাস্ট ডেজ, শেষের দিনগুলোতে, কোন সময়, অফ লিবারেশন হয়, যুদ্ধের শেষের দিনগুলোতে তাকে ধরা হয়, মানে ধরে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। কারা হত্যা করেছিল, পাকিস্তানি আর্মিরা এবং স্থানীয় রাজাকার আল বদর আল শামস, ওই সময়ের যারা, তারা মূলত এখানে তাকে হত্যা করেছিল। এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সারের সঙ্গে কি হয়েছিল, তাকে ধরে নেওয়া হয় এবং হত্যা করা হয়। আচ্ছা, তারপরে আমরা প্রশ্নটা দেখেছিলাম, হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ জহির রায়হান, জহির রায়হানের স্বপ্ন কি ছিল। দ্য ড্রিম অফ জহির রায়হান ওয়াজ, একটি স্বপ্ন ছিল, এই জন্য এখানে ওয়াজ বসছে। দ্য ড্রিম অফ জহির রায়হান ওয়াজ আ ডেমোক্রেটিক সোসাইটি, তিনি মূলত এখানে কার কথা বলা হয়েছে, ডেমোক্রেটিক একটি সোসাইটির কথা বলা হয়েছে বা সমাজের কথা বলা হয়েছে। সেই সমাজ গণতান্ত্রিক একটা সমাজ, দ্যাট উড এনশিওর, যেটি নিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা, হ্যাঁ যেটি মূলত কথা বলার স্বাধীনতা নিশ্চিত করবে, সেই সমাজকে মূলত এমন একটা সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন, যে সমাজে মূলত সমাজটা হবে গণতান্ত্রিক এবং যে সমাজে কথা বলার একটা স্বাধীনতা থাকবে, সেই সমাজ। কিন্তু তিনি এটা দেখে যেতে পারেনি, এটা আমরা জানি। শেষ প্রশ্ন ছিল আমাদের, যে এইখান থেকে মূলত তোমার জন্য আমরা আসলে কি শিখতে পারি, এই গল্প থেকে। ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই লার্ন, আমরা শিখি, দ্য লেসন, আমরা এই শিক্ষাটা শিখি যে দ্যাট জহির রায়হান ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট, তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক। তিনি কি ছিলেন, মহান দেশপ্রেমিক। হু ওয়ার্কড ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, যিনি মূলত দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন, হিজ লাইফ, তার জীবন, টিচেস মানে শিক্ষা দেয়, এখানে পাস্ট টেন্স, কারণ তার জীবন অতীতকালের জীবন সম্বন্ধে, তার ওই সময়ের জীবন সম্বন্ধে বলা হয়েছে। তিনি তো অনেক আগেই মারা গিয়েছেন না, এজন্য যেহেতু আগেই মারা গিয়েছেন এটা অতীতকালে আসবে, কিন্তু এটা আমাদের জীবনকে এখন শিক্ষা দিচ্ছে টু লাভ আওয়ার নেশন, আমাদের দেশকে ভালোবাসতে, অ্যান্ড ফাইট এগেনস্ট ইনজাস্টিস, এবং অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতে বা লড়াই করতে। তাহলে একে তো হচ্ছে দেশকে ভালোবাসা বা জাতিকে ভালোবাসার জন্য তিনি বলেছে, আমরা শিক্ষা পাই জাতিকে ভালোবাসতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই অংশটুকু। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।